আওয়ামী লীগ ৭১ পূজা করছে, এখন যদি আপনি ২৪ পূজা করেন তাহলে আপনি একই জায়গায় যাবেন। রাষ্ট্র হবে ভ্যালু বেস এবং ভ্যালু প্লুরালিটি থাকবে। আপনি শরিয়া চান, ওকে, অসুবিধা নেই। আরেকজন আইনের শাসন চান, সেকুলারিজম চান, সমস্যা নেই। আপনারা সমাজে বাহাস করেন, কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু বেস, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র। সেখানে এই জন্য আমরা বলি যে কথাটা, যে দল যার যার, রাষ্ট্র সবার। আমার দল যদি কখনো ক্ষমতায় নাও যায়, রাষ্ট্র আমার প্রতি বেইনসাফি করবে না। গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল না, নেতা, আমি আপনি গুরুত্বপূর্ণ। এটাই এই আন্দোলনের মূল স্পিরিট। সর্বশেষ বক্তা এখানে অনেকে আলোচনা করছে, অলরেডি কাভার হয়ে গেছে বিভিন্ন বিষয়, আমার বিশেষ কিছু বলার নাই। এবং অভ্যুত্থানের স্মৃতি চারণ, এইটা খুব বিরক্তিকর কাজ, কারণ আমরা এই জুলাই অভ্যুত্থান যেটা, এটা এখনো ইতিহাসে পরিণত হওয়ার মতো জায়গায় যায়নি। আমরা এখনো এটা একটা লিভিং বাস্তবতার মধ্যে আছি। জুলাইটা আমাদের জন্য এটা হলো লিভিং প্রেজেন্ট, এটা এখনো আপনার একটা ইতিহাসের বয়ানের মধ্যে ঢোকার মতো অবস্থায় যায়নি। তো ফলে এইটার স্মৃতিচারণ করাটা আমার জন্য ডিফিকাল্ট। তারপরেও আমরা আসলে ২০১৩ সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভ্যুত্থানের স্বপ্ন দেখি। মানে আওয়ামী লীগকে একটা নর্মাল স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে বিদায় করার যে আপনার রাজনৈতিক প্রক্রিয়া, সেটা যে বাংলাদেশের জন্য ডেঞ্জারাস হবে, এটা আমরা অনুমান করতে পারতেছিলাম। কিন্তু এর প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে ধরেন আমরা তো চাইলাম, যেহেতু আমার কোনো রাজনৈতিক সংগঠন নাই, সম্ভব হচ্ছে না। কিন্তু এর জন্য যে বয়ানগুলো তৈরি করা দরকার, যে ধরনের কাউন্টার চিন্তা সমাজে বিস্তার লাভ করানো দরকার, সেগুলোর একটা প্রচেষ্টা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে, আমাদের শুরু থেকে ছিল। তারপরেও গুরুত্বপূর্ণ হলো যে ধরেন আমরা ইতিহাসকে যেভাবে এতদিন যাবত দেখছি, সেই পুরা ধারাটাই আমাদেরকে কিন্তু জাতি গঠনে সহযোগিতা করেনি। যে কারণে আমাদের জাতিগত কোনো ইতিহাসই নাই। আমাদের আছে কতগুলো ইভেন্ট, ৭১ একটা ইভেন্ট, ৯০ একটা ইভেন্ট, ২৪ একটা ইভেন্ট। ফলে আমাদের ইতিহাস হয়ে উঠবার জন্য এই ইভেন্টগুলোর মধ্যে যেই হেগেলিয়ান অর্থে যেটাকে বলি আমরা, যে স্পিরিট, যে সভ্যতাগত নির্মাণের একটা জায়গায় যাওয়া দরকার, সেই জায়গায় যদি আপনি যেতে না পারেন, তাহলে ইভেন্টগুলো যে যার স্বার্থে পূজা করা শুরু করবে। আওয়ামী লীগ ৭১ পূজা করছে, এখন যদি আপনি ২৪ পূজা করেন তাহলে আপনি একই জায়গায় যাবেন। এই জন্য ইতিহাসকে একটা লিভিং প্রেজেন্ট আকারে হাজির করা, হ্যাঁ, সেটার জন্য আমি জুলাই স্মৃতিচারণা খুব একটা আগ্রহী না। কারণ আমরা তো জুলাই বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছি। এখন এই স্মৃতি, কান্নাকাটি, হাসি ঠাট্টার তো দরকার নেই। তো আপনার এটা আমাদের লিভিং রিয়ালিটির মধ্যে আছে। আমি মিরপুর ১০-এ ছিলাম এবং আমার সাথে ওইখানে আমার দেখা অন্যতম বীরশ্রেষ্ঠ, জীবিত বীরশ্রেষ্ঠ মাসনুন ছিল, সমন্বয়ক ছিল মাসনুন। তো মাসনুনের সাথে রাতে আমি আলাপ করি। মাসনুন হলো আপনার অনেকগুলো ঘটনা ঘটাইছে সে। আমরা পুরা মিরপুর থেকে কিভাবে আমাদের ১০ নম্বর দিকে আনা যাবে, ছাত্রলীগের, যুবলীগের কর্মীদের চোখ ফাঁকি দিয়ে গেরিলা পথ আমরা আবিষ্কার করতেছিলাম। কোন কোন দিয়ে আমরা ১২ নম্বর থেকে 10-এর দিকে আনবো, বিউবিটির আমাদের কিভাবে ঢুকাবো, তো এই ধরনের প্ল্যান গুলো করতেছিলাম। রাতের বেলা আমরা আড্ডা দিতেছিলাম, বস্তির চিপায় একটা আড্ডা দিতাম। তো রাতে আড্ডা দেওয়ার পরে মাসুম বললো যে ভাই তাইলে আমরা বাসায় চলে যাই, সকালে আমার কাজকর্ম শুরু করতে হবে। আমি বললাম তুমি এক কাজ করো, বাসায় যাও, আমার সাথে থাকো। বললো না ভাই, অসুবিধা নেই, আমাদের তো মনে হচ্ছে যে সিম টিম যেহেতু আমরা চেঞ্জ করে চালাই, মনে হয় না আমাদের ড্রেস করতে পারবে। তো গেল, সন্ধ্যার সময় গেল আমার বিদায় নিয়ে, রাতে ও অ্যারেস্ট, ধরে নিয়ে গেছে। এখন পরে ধরে নিয়ে গেছে, আমি তো পারতেছি না মুভ করতে, বড় হয়ে গেছে ফোন আমার। তো ফোন দেওয়ার পরে এখন আমি তো নিজেও এক ধরনের পালাতক অবস্থায় আছে, আমি তো যেতে পারি না যে ওর খোঁজ খবর নিতে হবে ইয়া করতে। তখন আমি ভাবছি আর জীবনে কোনো দর্শক আমার দেখা হবে। তো পরে ওরে নিয়ে গেল ডিবি অফিসে, ওখানে নাহিদরা আছে। তো আমরা চেষ্টা করলাম। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল, ও চট্টগ্রামের স্টুডেন্ট, ওই শিক্ষক আলিয়ার রাজি স্যারকে তখন আমি পাঠাই যে স্যার কি বলি, স্যার আপনি যেহেতু শিক্ষক মানুষ, আপনি একটু দেখেন যে ওর খোঁজটা নেন, যে কোথায় আছে। পরে ধরছে, ভালো কথা, যদি স্বীকার করে যে ধরছে, একটু ট্রেস যেন পাওয়া যায়। তো ওনারা অনেক চেষ্টা করার পরে ওর বড় ভাই সরকারি চাকরিজীবী, তো নানাভাবে চেষ্টা করে কোনো খোঁজ পাওয়া যায়। আমি ধরে নিয়েছিলাম যে ওরা পাওয়া যাবে না। তো ৩ দিন পরে আপনার খোঁজ পাওয়া গেল, ভিতরে একটা সোর্স দিয়ে যে তাকে নাহিদের পাশের রুমে তাকে রাখা হয়েছে। সেরকম আমি দেখছি যে আপনার খুব সাধারণ একটা ছেলে, তার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু সে অমিত সাহস যেভাবে আন্দোলনকে সংগঠিত করছে, সেইটা আমি দেখছি যে বিএনপি কিভাবে একটা ইভেন্ট কিভাবে মানুষকে তৈরি করে।
এবং আপনার মেট্রো রেলের উপর দিয়ে যে 10 নম্বর থেকে পুলিশ পালাইছিল, এই পুরো জিনিসটা লিড দিছিল মাস্টার। ও প্রথম দেখতেছিল যে গুলি করতেছে পুলিশ, গুলি আসতেছে, মানুষকে গুলি লাগতেছে, কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে না, মানে কই থেকে গুলি আসতেছিল দেখা যাচ্ছে না। পরে তারা দেখে যে মেট্রো রেলের উপর থেকে গুলি করতেছে, গুলি আসছে। পরে তারা পিছন দিক দিয়ে ঘুরে ফায়ার সার্ভিসের দিক থেকে তারা ঘুরে গিয়ে মেট্রো রেলের উপর উঠছে। ওইটা সবাই খবর দিচ্ছে এখানে পুলিশ আছে। তারপরে সবাই উঠে আসছে, ওই গ্লাস ভেঙে ওই যে মেট্রো রেল যেটা ভাঙা, যেটা হাসিনা আনলো যায়, ওইটা পুলিশকে ধরার জন্য তাদের মেট্রো রেল ভাঙতে হয়েছে। পরে মেট্রো রেল ভেঙে যখন তারা এদিকে ঢুকছে, তখন ওরা এই পুলিশ আপনার জীবন বাঁচানোর জন্য এই পুরা মেট্রো রেল লাইন ধরে দৌড়াইয়া এই কাজীপাড়া দিয়ে এসে আপনার নামছে। ওই যে আপনারা যে ভিডিওটা দেখছেন, ওই পুরা আপনার আয়োজনটা লিড দিছিল, খুবই সাহসিকতার কাজ ছিল। হ্যাঁ, গ্লাস ভেঙে পুলিশকে ধাওয়া করার জন্য যাওয়া। আমি দেখছি যেরকম, মানে আমি হয়তো এই জন্য অভ্যুত্থানের স্মৃতিচারণ করলে বললে যেটা হবে কি, এটা ওই অন্ধের হস্তি দর্শনের মতো হবে। কারণ আমি যেটুকু দেখছি এটা আমার কাছে মনে হয় অনেক বড় ব্যাপার। আবার অন্য জায়গায় আপনার যাত্রাবাড়িতে যে ছিল, বা চাঁদারপুরে যে ছিল, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছিল, বা উত্তরাতে যে ছিল, তার জন্য অনেক বড় ব্যাপার। এই জন্য এইটার এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা বা সামান্য সামান্য স্মৃতিচারণের বাইরে এটা একটা টোটাল। এই জন্য আমরা বলছিলাম যে অভ্যুত্থানের কর্তা সত্য হলো পুরা কোনো ব্যক্তির, জীবিত কোনো ব্যক্তির আর কোনো ক্রেডিট নেই। জীবিত ব্যক্তির শুধু এখন আছে দায়িত্ব, আমাদের কারো কোনো অবদান নেই। অবদান সব শহীদদের, আমাদের আছে কিছু দায়িত্ব। সে দায়িত্বটা পালন করতে পারলে আমরা মনে করি যে আমাদের এই যে একটা ট্রমাটিক অবস্থার মধ্যে দিয়ে গেছে, আমার অনেকদিন সময় লাগছে স্বাভাবিক করতে, এত লাশ দেখতে হয়েছে। ফলে আমাদের দিক থেকে ধরেন একটা দীর্ঘদিন যাবত চেষ্টা করা, লেখালেখি করা, বুদ্ধিভিত্তিক ভাবে চাওয়া, তারপরে অভ্যুত্থানে যারা ছিল তাদের সাথে যারা ছিল তারাও আমাদের কোনো না কোনো পরিচিত, ঘনিষ্ঠ, বা এই বয়ানগুলো ফাংশন করছে নানাভাবে। এবং আমরা 13 সাল থেকে বলতাম যে দেখেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এটা একটা জগদ্দল পাথরের মতো চাইবা বসছে। এইটা যদি বাংলাদেশের মুখ থেকে নামানো না যায়, দেশের মুক্তি হবে না। এই জন্য যেই রাজাকার শব্দটি 71-এ ঘৃণিত ছিল, সেই রাজাকার শব্দটি 24-এর মুক্তিযুদ্ধের স্লোগান হিসেবে হাজির হয়েছিল। ওই দিন রাতে মেয়েরা যদি আমি কে তুমি কে রাজাকার বলে রাস্তায় না নামতো, নামে না আসতো, আওয়ামী লীগের যে ইভিল স্পিরিট এটা পরাজিত হইতো না। আওয়ামী লীগ তো চাইছিল আপনাকে রাজাকার বলার মধ্যে দিয়ে দমাই ফেলতে, কিন্তু রাজাকারই সই এইটা বললো যে আপনি নামলেন, নামার মধ্য দিয়ে আওয়ামী লীগ আসলে ব্যাক ফুটে গেল, ওইখানে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। এবং আওয়ামী লীগ যেভাবে বাচ্চাদেরকে গুলি করে কোপায় মারলো, এটা কোনো মানুষকে ভেবে মারতে পারে না। তারা মনে করতেছিল রাজাকার মারতেছে। ফলে আপনি যখন সেই রাজাকার ব্যাপারটাকে ঘুরাইয়া দিলেন, এই জন্য এক সময় যে সমস্ত চিন্তা, আদর্শ, আইডিয়া মুক্তির প্রতীক হয়, পরবর্তী সময় সেগুলো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠতে পারে। যেমন মুক্তিযুদ্ধের চেতনা আমাদের এখানে হয়েছে, মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনা এটা একটা গণহত্যাকারী চেতনা আকারে আমাদের হাজির হয়েছে। ফলে এই জন্য ইতিহাসের এই পূজার থেকে আমাদের সরে আসতে হবে, ইতিহাসের লিভিং আপনার প্রেজেন্ট আকারে হাজির করতে পারতে হবে। এই জন্য একটু আগে এখানে এই রেজিস্টারের প্রকাশনীতে কাজ করে মাহফুজ বলে দিল যে, ইমরান মাহফুজ বললো যে সে এই আপনার ফোন দিয়ে কবি সাহিত্যিকদের পায়নি। বাংলাদেশে বুদ্ধিজীবীতার আত্মহত্যা তো স্বাভাবিক হয়ে গেছে। এবং 71-এর আপনার যেই হেলাল হাফিজের কথা বলো, ফোন দিছে হেলাল হাফিজ মরহুম, সে বলতেছে যে কি বলে আমার এই সময়ের মধ্যে জড়ায় না। 71-এ সে লিখছিল এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, কারণ 71-এ যে বাঙালি জাতীয়তাবাদী চেতনার যে উন্মেষ, তার মধ্যে দিয়ে সে লিখতে পারছে। 24-এ সে যে বললো যে আমাকে ফোন দিও না, বা আমি ব্যস্ত আছি, বা এটা নিয়ে আমি কথা বলবো না, কারণ 24-এ তাদের এই যে এই পুরানা বয়ানটা বাদ দিয়ে নতুন করে তুমি কে আমি কে রাজাকার, এটাই যে মুক্তিযুদ্ধের বয়ান, এটা তারা রিড করতে ব্যর্থ হয়েছে। তারা 71 বোঝার মধ্যে আটকায় গেছিল। ফলে এই সমস্ত কবি সাহিত্যিক দিয়ে তো হবে না। এই জন্য বাংলাদেশের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার যে বুদ্ধিজীবিতা বলেন, যে চিন্তা বলেন, এগুলো সবকিছুর বাইরে এটা ঘটছে। আমাদের বুদ্ধিজীবী বা মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ার কথা শুনলেও এখানে কোনোদিন অভ্যুত্থান হইতো না। আমরা মেইনস্ট্রিম মিডিয়াকে অবিশ্বাস করছিলাম বলে অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। মেইনস্ট্রিম মিডিয়া তো ফ্যাসিবাদের বয়ান উৎপাদন করতেছিল, এবং আমাদের এখানকার মিডিয়া মোটা দাগে এটা একটা আওয়ামী সংস্কৃতি উৎপাদনকারী মেশিন, এটা প্রচার যন্ত্র। এখানে তো মিডিয়া দাঁড়াই নেই, এটা মিডিয়ার অনুবাদ কোথায় গণমাধ্যম করেন আপনারা, এটা গণমাধ্যম কিসের, এটা প্রচার যন্ত্র।
ফলে মিডিয়ার সংস্কৃতি মতামত উৎপাদন করে, কিন্তু তারা নিজেরা যে সংস্কৃতি মতামত চিন্তা আদর্শ ধারণ করে এটা এসেনশিয়ালি আওয়ামী ধারণা, আওয়ামী সংস্কৃতি। ফলে বাংলাদেশকে 24-এ আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব কি? 24-এর মধ্যে 1 নম্বর গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমাদের গোটা জাতির ইতিহাসকে রেস্কিউ করা। শুধু এই 71, 24, 90 এই ধরনের ইভেন্ট না, আমাদের একটা ন্যাশনাল হিস্ট্রি লাগবে, যে ন্যাশনাল হিস্ট্রিটা কাইন্ড অফ ইরানের মতো বা জাপানের মতো বা আমেরিকার মতো আপনার ধর্ম, বর্ণ, জাতি যাই হোক, আপনি আপনার এই ন্যাশনাল প্রাইডকে বিলং করতে পারবেন। এরকম একটা ন্যাশনাল হিস্ট্রি লাগবে, নাহলে আপনার ন্যাশনাল ইউনাইটেড হবে না। আপনি 24-এ ঘটনাটা কি ঘটছে? 24-এ একটা নতুন ঐতিহাসিক কর্তাসত্তার আবির্ভাব হয়েছে, কারণ এই যে বিপুল জেনজি জেনারেশন, তার সাথে তো তার যাপিত জীবন, ইতিহাস, জাতির কোনো সম্পর্ক ছিল না। কারণ সে বাস করতো তার দাদার 71-এর ন্যারেশনে, তার বাপের 90-এর ন্যারেশনে। ফলে তার নিজের ইতিহাসের সাথে, তার নিজের যাপিত সময়ের সাথে সম্পর্ক নির্মাণের জন্য তাকে রক্ত দিয়ে এখানে জায়গা করে নিতে হয়েছে। এখন আপনি এর সাংবিধানিক স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এগুলোর ব্যাপারে আপনি আপত্তি তোলেন, এটা তো টিকবে না। টিকলে হাসিনাই টিকত। জুলাইয়ের ব্যাপারে আপনার এই আপত্তিগুলো টিকবে না। আপনি যত বড় দলই হন, ছোট দলই হন, যত শক্তিশালী হন, কেন হবে টিকবে না? কারণ এটা আপনি সে রক্ত দিয়ে তার জায়গা নিচে ইতিহাসের মধ্যে, আপনি তাকে সেভ করতে পারেন নাই। আপনার যে পুরো রাজনৈতিক, এই যে বড় রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত এবং অন্যদের কথা দেখেন, আপনাদের এখানে তো 15-16 বছরে বিএনপি, জামাত ত্যাগ দিয়ে পিঠে আমার একটা স্বাভাবিক ব্যাপার ছিল। এই মিডল ক্লাস তো, এই করাপ্ট মিডল ক্লাস তো অ্যাক্ট করেনি। আচ্ছা, বিএনপি জামাত মারতেছে, মারা অসুবিধা কি? আমার দরকার বিশেষ চাকরি, তাই না? বিএনপি জামাত মারলে তো আমার কোনো সমস্যা নেই। এই যে বিচ্ছিন্নতা, আপনার দলের প্রতি আপনার জনগণ যে অ্যাক্ট করে নাই, এটা তো আপনাকে রিয়েলাইজ করতে হবে। এখন যদি আপনি মনে করেন জনগণ রাতারাতি আপনাকে বিশ্বাস করে ফেলছে, না করে নাই, আপনাকে এটা করতে পারতে হবে। 5 তারিখের পরে আপনাকে ওই রাজনীতিটা নির্মাণ করতে পারতে হবে, এটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনি অভ্যুত্থানে সামিল হয়েছেন বা শরীক ছিলেন, এই কারণে আপনার সমস্ত রাজনৈতিক এই অনাস্থার জায়গা মিটে গেছে, না, মিটে যায়নি, এটা মিটাইতে পারতে হবে, এটা প্র্যাকটিক্যালি করতে পারতে হবে। ফলে জুলাইয়ে এই যে কালেকটিভ কর্তাসত্তার অভ্যুদয় হইল, এটাকে ইনট্যাক্ট রাখা এবং আমাদের ন্যাশনাল ইতিহাস ধরে রাখা এবং পুরো জাতির ইতিহাসটাকে রেস্কিউ করা, এই জায়গায় যখন আপনি না আনতে পারবেন, তখন ন্যাশনাল ইউনিটির কথা আমরা মুখে মুখে বলবো, কিন্তু যে যার স্বার্থের মতো করে তার ইতিহাসকে নির্মাণ করার চেষ্টা করবে। এবং মনে রাখবেন, যে ইতিহাস দখল করে সেই ক্ষমতা দখল করে। ফলে এই যে নতুন জেনারেশন আমরা যেটাকে বলতেছি জেনজি, তার দরকার হলো এই ইতিহাসের সে যে কর্তাসত্তা, এটাকে আপনার কোনো সিঙ্গেল ব্যক্তি মানুষের মধ্যে না রেখে, এটা পুরো জেনারেশনের মুভমেন্ট আকারে, একটা ন্যাশনাল অ্যাচিভমেন্ট আকারে এটাকে এস্টাবলিশ করা। এটার একক কোনো মাস্টার মাইন্ড নেই, এটার একক কোনো আপনার এই কি বলে যে ক্রেডিট বা অংশীজন, যে সমস্ত এনজিওটা আমাদের এখানে চালু করা হচ্ছে, এগুলো দরকার নেই। তাহলে এটার যে স্পিরিট, যেটাকে আমরা বলি, এটা ইনট্যাক্ট থাকবে, এটাকে যত ইম্পার্সোনাল রাখতে পারবে। কারণ আমাদের সমস্যা কি, আমরা ক্ষমতা, রাষ্ট্র, রাজনীতি, পদ, এগুলোকে পার্সোনিফিকেশন করে ফেলি, তখন এখান থেকে ফ্যাসিবাদ শুরু হয়। রাষ্ট্র শুড বি ইম্পার্সোনাল, এটা পার্সোনিফিকেশন করা যাবে না, ব্যক্তি আকারে চিন্তা করা যাবে না। ব্যক্তি আকারে চিন্তা করলে সে ব্যক্তি ও বাকিদেরকে তার চেয়ে অধস্তন হিসাবে চিন্তা করবে, এবং তখন একটা সম্পর্ক, সুপিরিয়রিটি সম্পর্ক ডেভেলপ হবে। ফলে এই জন্য আমাদের ডেমোক্রেটিক যে ভ্যালুসটা, আমরা যে জন্য বলি সব, হ্যাঁ ইডিওলজি থাকবে, সেটা সমাজে থাকবে, রাষ্ট্র হবে ভ্যালু বেসড এবং ভ্যালু প্লুরালিটি থাকবে। আপনি শরিয়া চান, ওকে, অসুবিধা নেই। আরেকজন আইনের শাসন চান, সেকুলারিজম, সমস্যা নেই, আপনারা সমাজে বাহাস করেন। কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু বেসড, একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র হবে। সেখানে জন্য আমরা বলি যে কথাটা, যে দল যার যার, রাষ্ট্র সবার। আমার দল যদি কখনো ক্ষমতায় নাও যায়, রাষ্ট্র আমার প্রতি বেইনসাফি করবে না, এরকম একটা জায়গায় আমাকে যেতে হবে। আমি রাজনৈতিক ভিন্ন মত পোষণ করি, এই কারণে আমাকে আমার গায়ে হাত তোলা হবে না, আমার নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না, এরকম একটা জায়গায় যদি আপনি না যেতে পারেন, তাহলে ন্যাশনাল ইউনিটি, ঐক্য, হ্যাঁ, জননিরাপত্তা যে কথাগুলো বলি, এগুলো সারা জীবন বলতে থাকতে হবে, কিন্তু কাজের কাজ হবে না। এই জন্য আমরা বলতেছি যে আপনার 5 তারিখের পরে ক্ষমতাটা হবে এটা পুকুরের পানির মতো। রাজনৈতিক নেতা, দল, এগুলো পুকুরের মাছ যেরকম পানির নিচে থাকে, আর এরকম নিচে থাকবে। ডমিনেন্ট থাকবে হলো সাধারণ মানুষ, আপনি আমি। গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল না, নেতা না, আমি আপনি গুরুত্বপূর্ণ।
এইটাই এই আন্দোলনের মূল স্পিরিট। এই আন্দোলনের প্রত্যাশিত যে প্লুরাল, এই প্লুরালিটির জায়গাটাকে আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের সূচনা করতে পারি, তাহলে শহীদদের প্রতি আমার মনে হয় আমাদের যে দায়িত্ব, এইটা আমরা খানিকটা হলেও আপনার পালন করার সুযোগ পাবো। এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।